আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারহানা, আছো কেমন? ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছি। যারা যুক্ত হয়েছো সকলে নিজেরাও সুস্থ আছো এবং তোমাদের পরিবারের সকলে সুস্থ আছেন আশা করছি। এবং বর্তমানে করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য যেই মানে বয়সসীমা 18 করা হয়েছে, তোমাদের যাদের পরিবারে 18 বয়সধারী ব্যক্তিরা আছেন তাদেরকে করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য কি করবে বলবে। ঠিক আছে, মুরব্বীরা তো নিবেই এবং সকলে সতর্ক থাকবে যত সম্ভব। আর মাস দুয়েকের মধ্যে হয়তো আশা করা যাচ্ছে এই করোনার ভ্যাকসিন যদি সকল স্তরে পৌঁছে যায়, স্কুল খুলবে। ঠিক আছে, নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে হয়তো এই জিনিসটা করা কখন শুরু করবে? স্কুল হয়তো মাস দুয়েকের পরে খুলতে পারে, এটা শিওর না। ঠিক আছে, যাই হোক, স্কুল যখনই খুলুক আমরা স্কুল খোলার প্রত্যাশায় আছি। এরকম আর ভালো লাগতেছে না, তাই না? সকলের তো একই সমস্যা। আর যাই হোক, আমি মানে আজকের ক্লাসের উপরে যে স্লাইড গুলো আছে সেটার উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা আশা করি সহজে করবে। ঠিক আছে, আমরা নির্ধারিত পাঠ্য বইয়ের মলাট দেখতে পাচ্ছি। অষ্টম অধ্যায় চলে যাব। কেমন? অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা। তুমি যেন একটু সহযোগিতা করো। আচ্ছা, আমরা এটা পড়ছিলাম। ঠিক আছে, প্রথম পাঠটা আমরা অষ্টম অধ্যায়ের প্রথম পাঠটা পড়ছিলাম। ঠিক আছে, আমরা আজকে বলবো জনসংখ্যার পরিবর্তনশীলতা। অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে, রীতি শুনতে পাচ্ছ? আমরা যারা যারা যুক্ত আছি শুনতে পাচ্ছি তো সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। দুই পড়ছি মনে হয়। আমরা পার্ট 2 পড়বো আজকে। আমার প্রথম পার্ট পড়তে আমার একটা খেলা আছে। আপনি পার্ট 2 আমাদেরকে রিড করার জন্য দিছিলেন। হ্যাঁ, হোমওয়ার্ক দিছিলাম এটা। যাই হোক, তোমার আশা করছি তোমরা কিছুটা হলেও পড়ছো, বন্ধ পড়ে গেছে মাঝখানে। আর সামনে আমাদের পরীক্ষা 16 তারিখ থেকে। আশা করি তোমরা রুটিন বা কিছু একটা তথ্য জানতে পেরেছো, জানি না। আমি তোমাদেরকে আগাম একটা বিষয় বলে দিই। আমাদের সেকেন্ড হাফ পরীক্ষা হবে 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যেই। কেমন? সে আলোকে আমাদেরকে পাঠটা শেষ করতে হবে এবং রিভিশনে চলে যেতে হবে। ঠিক আছে, রিভিশনে কিন্তু আর এরকম ভাবে রিভিশন আমরা প্রশ্নের প্যাটার্নে করব। ঠিক আছে, আশা করছি তোমরা অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পাঠে তোমাদের আশেপাশে যে পাঠ্য বইটি আছে ওটা ধরেছ। ঠিক আছে, যেমনটা আছে আমি পড়ছি জনসংখ্যার পরিবর্তনশীলতা। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিব এবং বিষয়টা খোলাসা করে দিব। কারো কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে সেটা তোমরা জেনে নেবে তার কাছ থেকে। ঠিক আছে, জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। বিষয়টা তোমাদের কি বুঝে আসছে কিনা দেখো। পরিবর্তনশীলতা বলতে কি বোঝায়? হ্রাস বৃদ্ধি, জনসংখ্যা কমে যাওয়া, বেড়ে যাওয়া। ঠিক আছে, বর্তমান কোভিডের সময় মানুষ মারাও যাচ্ছে, আবার কোনো কোনো নবদম্পতির বাচ্চা কাচ্চাও হচ্ছে কিনা? হচ্ছে তো। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে পরিবর্তনশীল একটা অবস্থা। তো জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। পরিবর্তনশীলতা জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য। জনসংখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা, অর্থাৎ ওঠানামা করবে, বাড়বে, কমবে। আচ্ছা, জনসংখ্যার এই পরিবর্তন প্রধানত জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর ও সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে। 4টা ধাপ আছে। জনসংখ্যার পরিবর্তনশীলতা নির্ভর করে 4টা ধাপের উপরে: জন্মহার, মৃত্যুহার, তারপর স্থানান্তর, সামাজিক গতিশীলতা। জন্মহার কেমন? জন্মগ্রহণ করলে কোনো সন্তান যদি কোনো মানুষ যদি জন্মগ্রহণ করে তখন জনসংখ্যা কি হয়, বাড়ে না কমে? তবে সাউন্ড দিবা, তাহলে আমি ক্লাসটা করতে আরো স্বতঃস্ফূর্ত তোমাদের সাউন্ড পেলে আরো ভালো হবে। জনসংখ্যা বাড়ে। জন্মহার বাড়লে জনসংখ্যা বাড়ে। আচ্ছা, মৃত্যুহার। মৃত্যুহার কিছুর সাথে জনসংখ্যা কমে না বাড়ে? কমে।
কমে। স্থানান্তর হচ্ছে স্থানান্তর আবার দুই প্রকার, দেশে স্থানান্তর আছে আবার আন্তর্জাতিক স্থানান্তর আছে, ঠিক আছে? এই বিষয়টা আমাদের সামনে আলোচনা আরো আমরা ভালো করে জানবো। সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে। আচ্ছা, আর সমাজ কোন পদ্ধতিতে বা কোন পর্যায়ে আছে সেটার উপর বিবেচনা করেও কি হয়, জনসংখ্যার পরিবর্তন হয়। জনসংখ্যার পরিবর্তনের এই বিষয়গুলো বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর নির্ভরশীল, ঠিক আছে? এই যে চারটা ধাপ, এই চারটা ধাপ এত যা প্রকার বলা হয়েছে, বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতি, এসব কিছুর উপর নির্ভর করে এই চারটা ধাপ। কেমন? জন্মহার বাড়বে কেমনে? জন্মহার বাড়া কমার ক্ষেত্রে তোমার বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আছে, তারপরে স্থানান্তরের ক্ষেত্রেও কি আছে, সমাজ কাঠামোর ব্যাপার স্যাপার আছে, ধর্মীয় মূল্যবোধের কারণ আছে, শিক্ষার ব্যবস্থা ব্যাপার স্যাপার আছে। কেমন? আমরা অনেকে গ্রাম থেকে শহরে চলে আসি কেন? ভালো শিক্ষা গ্রহণের জন্য, চিকিৎসার জন্য চলে আসি, বাচ্চাকে পড়ানোর জন্য চলে আসি। কেমন? পেশা, এই পেশাও কি হয়, একটা প্রভাবক। মানে জনসংখ্যার পরিবর্তনশীলতার ক্ষেত্রে পেশা একটা কি প্রভাবক। পেশার কারণে অনেকেই দেশের বাইরে অবস্থান করছে, আবার পেশার কারণে অনেকে গ্রাম ছেড়ে শহরে চলে আসতেছে, ঠিক আছে, অথবা শহর থেকে গ্রামে চলে যাচ্ছে। আচ্ছা, একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে ৩ ভাগে ভাগ করা যায়। প্রশ্ন হতে পারে, ছোট একটা প্রশ্ন হতে পারে, একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে কি হবে? ৩ ভাগে। যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। কোন বয়সে একটি ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে তার উপর স্থূল জন্মহার নির্ভর করে। স্থূল জন্মহার নির্ভর করে। কোন দেশে বাল্যবিবাহ বেশি হলে সে দেশের জন্মহার বেশি হবে। এই যে করোনাকালীন অনেক দেখা যাচ্ছে, আমরা পত্র পত্রিকায় বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় বাল্যবিবাহ বেশি হচ্ছে। কেমন? বাল্যবিবাহ বলতে অপ্রাপ্ত বয়স্ক বিয়ে হওয়া, ঠিক আছে? এটার কারণে জন্মহার বেশি হবে। কেমন? অল্প বয়সে মা হয়ে যাবে বা এরকম একটা ব্যাপার। তো জন্মহার বৃদ্ধির ক্ষেত্রে বাল্যবিবাহ একটি প্রভাবক। জন্মহার কিংবা মৃত্যুহার একটি দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে। কিছুক্ষণ আগে যা বলেছিলাম, কেমন? জন্মহার এবং মৃত্যুহার একটি দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে, অর্থাৎ গত বছর যা ছিল এই বছর তা নেই। এই জিনিসটাকে বোঝাচ্ছে জনসংখ্যার কাঠামো। সুতরাং জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বোঝায় জনসংখ্যার কাঠামোর পরিবর্তনকে। এটার ব্যাখ্যা করার কিছু নেই, আমরা যা এতক্ষণ বলেছি সেটাই। জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে কতগুলো বিষয় জড়িত, যেমন ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রভৃতি। এগুলো যদি আমরা একটা একটা ব্যাখ্যা দিই, ভৌগোলিক পরিবেশের কথা যদি বলি, যেখানে তুমি দেখবা যে পরিবেশ ভালো সেখানে মানুষের বসবাস বেশি, যেমন আবাসিক এরিয়া। কেমন? আর যেখানে দেখবা যে পরিবেশের অবস্থা দুরূহ, মানে পানি গভীরে যেতে হয়, নলকূপ পাওয়া যায় না, তারপর তোমার পরিবেশটা ভালো না, কেমন? এই জায়গায় মানুষের বসবাস কম থাকে। জলবায়ু, যেখানে বৃষ্টিপাত বেশি হয় কম হয়, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি? বসবাসের চিন্তা করি। প্রাকৃতিক সম্পদ, যেখানে প্রাকৃতিক সম্পদ অহরহ সেখানে মানুষের বসবাসের চিন্তাধারাও বেশি হয়। ভূমিরূপ, ভূমিরূপ বলতে কোনো জায়গায় দেখা যাচ্ছে নদী ভাঙনের কারণে ভূমি কমে যাচ্ছে, আবার কোনো দিকে এই একদিকে ভেঙে অন্যদিকে জমি নতুনভাবে তৈরি হচ্ছে। কেমন? উন্নত যোগাযোগ ব্যবস্থা, এই যে বললাম, অনেকে দেখা যায়, আমার চোখে অনেককে দেখেছি আমি, ঢাকায় থাকে, শহর চট্টগ্রামে এসে চাকরি করে, মানে তোমার রাতে ট্রেনে উঠে সকালে পৌঁছায়, এরকম অবস্থা। তাহলে উন্নত যোগাযোগ ব্যবস্থার এটা একটা উদাহরণ। শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে যেটা আগেও বলেছি, গ্রাম থেকে শহরে আসে অনেক মানুষ বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য। কেমন? উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, গ্রামে ভালো একটা ক্লিনিক পাওয়া যায় না, রাতের 12টায় ক্লিনিক পাওয়া যায় না, ভালো ডাক্তার পাওয়া যায় না। কেমন? উন্নত চিকিৎসার যে ব্যবস্থা, ওই ব্যবস্থাটা গ্রামে নেই বলে অনেক মানুষ কি করে? উন্নত চিকিৎসার জন্য গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়। আচ্ছা, এগুলো এক একটা প্রভাবক জনসংখ্যার কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে। যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। তাহলে দেশের উন্নতি কিসের উপর নির্ভর করে? শিক্ষার উপরে। কিসের উপরে?
শিক্ষার উপর নির্ভর করছে। জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে। দেখো, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য কোথায়? সবাই কিন্তু মানুষ, সবাই সবকিছু করছে। একজন অশিক্ষিত মানুষও যা করছে, শিক্ষিত মানুষও তা করছে। কিন্তু শিক্ষিত মানুষ যেভাবে করছে, অশিক্ষিত মানুষ সেভাবে করবে না। ঠিক আছে? তো জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে। আচ্ছা, ফলে তারা ছোট পরিবার গঠন করে। একজন শিক্ষিত মানুষ, একজন রিকশাওয়ালা, আহ, 2টা সন্তান হলে কি হবে, 3টে সন্তান হলে কি হবে, 5টা সন্তান হলে কি হবে, সেটা সে বুঝতে চায় না। ও মনে করছে এটা আল্লাহ মুখ দিছে, হারও দিবে, এরকম। কেমন? তারপরে একজন শিক্ষিত মানুষ কিন্তু কি চিন্তা করে? খাবিকা চিন্তা করে। খাবিকা মানে কাজের বিনিময়ে খাদ্য। অর্থাৎ আমার যে ইনকামের উপর বেস করে আমি কি করব? সন্তান নিব। সে চিন্তা করে, সে ছোট পরিবার গঠনের চিন্তা করে। পেশাগত পার্থক্যের কারণেও জন্মহারের তারতম্য ঘটে। পেশাগত পার্থক্যের কারণেও জন্মহারের তারতম্য ঘটে। আমার পেশা যেমন, আমি একজন স্কুল মাস্টার, তারপরে আরেকজন যখন ভালো অবস্থানে থাকবে, তার চিন্তাধারায় আমার আমার সাথে কি থাকবে? পার্থক্য থাকবে। যেমন কৃষক, শ্রমিক, জেলে, এদের জন্মহার বেশি। কৃষকের জন্মহার বেশি কেন? এগুলা প্রাচীন কিছু ভ্রান্ত ধারণা আছে। যদি একটা মানে ছেলেরা সাধারণ সময় কি হয়, সন্তান বেশি জন্ম দেয়। একটা ছেলে হলে আমার সাথে কৃষিকাজে সহায়তা করতে পারবে, তারপরে ছেলে হলে পরিবারের জন্য ভালো, এরকম যেন আগে ছিল। কেমন? এই ক্ষেত্রেও তারা অধিক জনসংখ্যা দিত। শ্রমিক, যাদের শ্রমিক, তারাও চিন্তা করতো আমার বাচ্চা কাচ্চা বেশি হলে আমাকে এক সময়, আমি যখন বৃদ্ধ হবো, তখন তারা আমাকে ইনকাম করে খাওয়াবে, পড়াবে। কেমন? এই চিন্তা করে অনেক সময় শ্রমিকরা বেশি সন্তান নিয়ে ফেলে। জেলেদের ক্ষেত্রে একই অবস্থা। তারা চিন্তা করে যে আমার মাছ ধরার ক্ষেত্রে আমি সাগরে যাব, এই ক্ষেত্রে আমার বেশি সন্তান হলে আমার জন্য একটা কি হয়? শক্তি হয়। আচ্ছা, এদের কি হয়? জনসংখ্যা বেশি হয়। কোন কোন পর্যায়ের লোকদের জনসংখ্যা বেশি হয় সেটা আমরা আলোচনায় জেনেছি। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশাজীবী শ্রেণীর জন্মহার কম। তার তোমাদেরকে যদি বলা হয় কোন কোন শ্রেণীর মানুষের জনসংখ্যা, কোন কোন শ্রেণীর জনসংখ্যা বেশি হয়, জন্মহার বেশি, তাহলে কি বলবে? কৃষক, শ্রমিক, জেলে, এগুলো উদাহরণ দিতে পারবে। তারপরে কোন কোন শ্রেণীর জনসংখ্যা কম হয়, জন্মহার কম, সেটা কি হবে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, এই সমস্ত শ্রেণীর মানুষের কি হবে? পেশাজীবীদের জন্মহার জন্মহার কি হবে? কম হবে। আচ্ছা, বাংলাদেশের পার্বত্য জেলাগুলো পাহাড় ও পর্বতে ঘেরা বলে এখানে জনবসতি কম। এই যে কিছুক্ষণ আগে বলেছি, পরিবেশটার উপরে ডিপেন্ড করে মানুষের মানে জন্মহার, মৃত্যুহার নির্ভর করে। ঠিক আছে? সেটা যেমন কি, পাহাড়ি এলাকায় মানুষ কম থাকে, ফলে এই এলাকার জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন। চর এলাকায় চর এলাকায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে এখানে জনসংখ্যার ঘনত্ব কম। অন্যদিকে নদী বিধৌত উর্বর সমতল ভূমিতে কৃষির ফলন বেশি হওয়ার কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাছাড়া শিল্প কারখানা ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে এমন অঞ্চলে জনসংখ্যার আধিক্য রয়েছে। এই যে কিছুক্ষণ আগে বলেছি, ভালো পরিবেশ যেখানে, শিল্প কারখানা, ইন্ডাস্ট্রি যেখানে বেশি, সেখানে কি তোমার জনসংখ্যার আধিক্য বেশি। সেই এরিয়ার আশেপাশে মানুষের বসবাস বেশি হয়। অনেক সময় কর্মসংস্থানের প্রত্যাশায় গ্রাম থেকে শহরে স্থানান্তরের হার বেড়ে যায়, যে আলোচনাগুলো আমরা ক্লাস শুরুর সময় করেছিলাম। আবার রাজনৈতিক অস্থিতিশীলতা, যুদ্ধাবস্থা, গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির কারণে স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় জনসংখ্যা কাঠামোতে পরিবর্তন দেখা যায়। রাজনৈতিক অস্থিতিশীলতা সেটা আমাদের দেশে আছে কিছুটা, যুদ্ধাবস্থা আমাদের দেশে নাই, বহির্বিশ্বে আছে, যেমন ইসরায়েল, ইরাক, গাজা, ফিলিস্তিন। যেমন এই সমস্ত দেশে কি আছে? যুদ্ধাবস্থা আছে, গৃহযুদ্ধ ওখানে আছে। প্রাকৃতিক দুর্যোগ সেটা আমাদের বাংলাদেশে আছে, আবার এশিয়ার কিছু অঞ্চলে আছে এবং বাংলাদেশেও আছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের কি হয়? এক জায়গা থেকে অন্য জায়গায় থাকতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয়, এরকম পরিস্থিতি আসে, যেটার কারণে জনসংখ্যার মধ্যে পরিবর্তন দেখা দেয়। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.6 বছর। গুরুত্বপূর্ণ পয়েন্ট আন্ডারলাইন করো, এটা ছোট প্রশ্ন আসতে পারে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 72.6 বছর। গড় আয়ু বেড়ে যাওয়ায় এটা পরিষ্কার যে আমাদের দেশে মৃত্যুহার হ্রাস পেয়েছে। তাহলে একটা জিনিস আরেকটা জিনিসকে প্রভাবিত করছে, অর্থাৎ গড় আয়ু যখন বেড়ে গেছে, তাহলে আমাদের দেশে কি হয়েছে? মৃত্যুহার কমে গেছে। হ্রাস পেয়েছে মানে
কমে আসছে। মৃত্যুহার হ্রাস পাওয়ায় বৃদ্ধ বয়সী জনসংখ্যার হার দ্রুত বৃদ্ধি পায়। তাহলে এই বয়স্ক মানুষের সংখ্যা এখন কি হচ্ছে? বাড়ছে, যাদেরকে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। এই নির্ভরশীল জনসংখ্যা আমাদের দেশের সীমিত সম্পদের উপর চাপ সৃষ্টি করে। নির্ভরশীল জনসংখ্যা কি? নির্ভরশীল জনসংখ্যা হচ্ছে যারা অন্যের ইনকামের উপরে কি হয়? ডিপেন্ড করে। যেমন ছেলে ইনকাম করবে, মেয়ে ইনকাম করবে, স্ত্রী ইনকাম করবে, স্বামী ইনকাম করবে, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা থাকে। শিক্ষাক্ষেত্রে অধিক হারে ছেলে মেয়েদের অংশগ্রহণ, নারীর অধিকার রক্ষা ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ মৃত্যুহার হ্রাসের প্রভাব ফেলছে। শিক্ষাক্ষেত্রে অধিক হারে ছেলে মেয়েদের অংশগ্রহণ, কেমন? আগে এত ছেলে মেয়ে লেখাপড়া করতো না, পরিবারের সকল ছেলে মেয়ে এখন লেখাপড়ার প্রতি একটা ধাপ আছে, মনোযোগ আছে। যারা পরিবারের কর্তারা আছেন, মা বাবা আছেন, ভাই বোন আছেন, সবাই চিন্তা করেন আমাদের সকলে যাতে পড়াশোনায় থাকে। এবং নারীর অধিকার রক্ষা ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, এগুলো কে গ্রহণ করছে? সরকার এবং বেসরকারি কিছু সংস্থাও আছে, যেমন ব্র্যাক, ইউনিসেফ, এগুলো আছে। কেমন? মানুষকে শিক্ষার ক্ষেত্রে ধাবিত করার জন্য, শিক্ষার দিকে আকর্ষিত করার জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ মৃত্যুহার হ্রাসে প্রভাব ফেলছে। ছোট পরিবার গ্রহণ অর্থাৎ একটা পরিবারের জনসংখ্যা কত হলে পরিবারটা ইনকামের সাথে তারা সুস্থ থাকতে পারবে, সুখী থাকতে পারবে, এই জিনিসটার দিকে মানুষ কি করছে? এখন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের সভা, সিম্পোজিয়াম, সেমিনার করে প্রচার প্রচারণা চালিয়ে ছোট পরিবার গঠনের উদ্বুদ্ধ করছে, যার ফলে মৃত্যুহার হ্রাসে প্রভাব ফেলছে, অর্থাৎ মৃত্যুহার কমে আসছে। যেমন আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের কারণে শিশু ও মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। আগে এক সময় দেখা যেত ক্যান্সার হলে মানে মানুষ মারা গেছে, সেটা মারা যাবে নিশ্চিত, এরকম ছিল। বর্তমান সময়ে কিন্তু সেরকম নেই। বর্তমান সময়ে ক্যান্সারকেও মানুষ জয় করছে। ক্যান্সার আক্রান্ত আমি অনেকেই দেখছি মানে ফিরে আসতে, কেমন রিকভার করতে দেখেছি। তো এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির একটা ফল। ঠিক আছে? তারপরে আবার মাতৃমৃত্যু হার, অর্থাৎ শিশু মৃত্যু হার ও মাতৃমৃত্যু হার। শিশু মৃত্যু হার হচ্ছে অনেক সময় শিশু জন্মের সময় মারা যেত, অথবা মাতৃমৃত্যু মানে শিশু জন্মদানের ক্ষেত্রে মায়ের মৃত্যু হতো, এরকম ঘটনাও দেখা গেছে। এখন কিন্তু ডাক্তাররা এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে গবেষণা করছে। বিজ্ঞান আরো সহজ করার জন্য তোমার বিভিন্ন ধরনের এক্স-রে নিয়ে আসছে, আলট্রাসোনোগ্রাফ বা আদার্স যা কিছু হয় আর কি। মানুষ কখন কিভাবে আছে, সুস্থ আছে, ছেলে না মেয়ে, এইসব কিছু এখন আগেভাগে জেনে যাচ্ছে মানুষ। ঠিক আছে? তো মাতৃমৃত্যু হারও হ্রাস করার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিটা অবশ্যই উল্লেখযোগ্য। এরই জনসংখ্যার পরিবর্তনশীলতায় ভূমিকা রাখছে। আচ্ছা, তবে জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে আমাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বহুমুখী কর্মসূচি গ্রহণ প্রয়োজন। অর্থাৎ জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে, জনসংখ্যা বেশিও না কমও না, ঠিক আছে? আমাদের ইনকাম যত, আয় যত, এটার উপর বেস করে জনসংখ্যা ঠিক ওই পরিমাণে রাখার জন্য সচেতনতা বাড়ানো প্রয়োজন এবং বহুমুখী কর্মসূচি গ্রহণ প্রয়োজন। ঠিক আছে? যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন তা হলো মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি, এই যে বাল্যবিবাহ রোধ করা, দারিদ্র্য হ্রাসে কার্যক্রম গ্রহণ। আমাদের বাংলাদেশে দারিদ্রতার খুবই ভয়াবহ পরিস্থিতি। তো এটাও নিয়ে সরকারকে কাজ করতে হবে, সরকারি বেসরকারি উদ্যোগে এটা নিয়ে কাজ করা প্রয়োজন। জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করা, কিছুক্ষণ যা বলেছিলাম, মানে যে অধিক জনসংখ্যা জন্ম দিলেই যে একটা আহামরি ব্যাপার হয়ে যাবে, আমি অনেক কিছু করতে পারবো, এই জিনিসটা থেকে মানুষকে কি করা? সচেতন করা, জন্ম নিয়ন্ত্রণ করার একটা আন্দোলন মানুষের মধ্যে সৃষ্টি করা। নারীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন প্রবৃত্তি। নারীর কর্মসংস্থান, বিগত সময়ে মহিলারা এত কাজ করতো না। এখন বর্তমানে আমাদের যদি আমরা সরকারের দিকে তাকাই, প্রধানমন্ত্রী হচ্ছে কি নারী, তারপরে বিরোধী দলীয় নেত্রী নারী, তারপরে আচ্ছা, সাময়িক একটু ডিস্টার্ব করছে। যারা ক্লাসে ছিল তোমরা একটু শেষের দিকে একটু খেয়াল করো, আমাদের ক্লাস খুব একটা সময় বেশি নেই আর।
তাহলে নারীর কর্মসংস্থানের কথা আমরা আলোচনা করছিলাম। নারীর কর্মসংস্থান তো তোমরা বুঝতে পারছো বিষয়টা। অনেক নারীদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সংসদের মধ্যেও 30% কি আছে, নারীর কোটা বরাদ্দ আছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে কি আছে, প্রত্যেকটা কর্মসংস্থানের ক্ষেত্রে নারীর 30% কোটা বরাদ্দ দেওয়া আছে। অর্থাৎ 70% পুরুষ, 30% নারীর কর্মসংস্থান বাধ্যতামূলক করা হয়েছে। এটা একটা পজিটিভ দিক। ছেলে মেয়ে আমরা বিভেদ না করে যার যোগ্যতা আছে তাকে যেন সেই যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হয়। ঠিক আছে। আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন প্রবৃত্তি। আচ্ছা, আয় কিভাবে বৃদ্ধি করা যায়? আমরা নির্দিষ্ট কাজ শুধু চাকরি করলাম অথবা ব্যবসা করলাম সেটা না করে আয় বাড়ানোর জন্য আমাদেরকে প্রয়োজনে কি হতে হবে? উদ্যোক্তা হতে হবে। এই ধরনের বিষয়গুলো আমাদেরকে কাজ করতে হবে। যাই হোক, আমরা সময় কতক্ষণ আছে? ক্লাস শেষ হওয়ার সময় কতক্ষণ আছে? স্যার 11:10 স্যার আরেকটা ক্লাস শুরু হয়। তাহলে আমরা 11:05 শেষ করবো নাকি? জি স্যার। যাই হোক, তাহলে আজকের আলোচনা থেকে কার কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমি হয়তো স্লাইড করিনি আজকে, স্লাইড না করলেও তোমাদেরকে আলোচনাটা ব্যাখ্যা করেছি, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। কার কোনো প্রশ্ন আছে? ফারহানা? না স্যার। আলফি প্রশ্ন নেই। মার্জিয়া, কোনো প্রশ্ন আছে? ইয়েস স্যার। কোনো প্রশ্ন আছে? স্যার বুঝি নাই। কোনো প্রশ্ন আছে কিনা আজকের পাঠ নিয়ে? কারো কোনো অংশ বুঝো নাই বা কোনো একটা প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন থাকে তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন দিই বা প্রশ্ন প্যাটার্ন বলি। সেটা হচ্ছে তোমরা এখান থেকে কি করবে, সৃজনশীল প্রশ্ন চর্চা করবে। সৃজনশীল প্রশ্ন যেমনটা আছে এখানে একটা উদ্দীপক দেওয়া হবে এখান থেকে। ঠিক আছে, এই কোন একটা অঞ্চলের ব্যাখ্যা দিয়ে কেমন উদ্দীপক দেওয়া হবে, উদ্দীপকের আলোকে তোমাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। পারবে না? আচ্ছা, আমি তোমাদেরকে কিছু ছোট প্রশ্ন করি। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বলো? বর্তমানে বাংলাদেশের মানুষের 72.6। হ্যাঁ, 72.6। আচ্ছা, তারপরে একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? 3 ভাগে। কি কি বলো? 3 ভাগে। কি কি বলো? যুবক, বৃদ্ধ, শিশু। প্রাপ্তবয়স্ক। যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। 25 বছর পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা কি বলি? যুবক। 25 থেকে 35-এর মধ্যে যারা, এরা হচ্ছে কি প্রাপ্তবয়স্ক। আবার 36 থেকে যারা উপরে আছে তাদেরকে বলি 36 থেকেও বৃদ্ধ বলা যায় না, সরি, এখানে 25 থেকে 35-এর মধ্যে হচ্ছে যুবক, 36 থেকে 45-এর মধ্যে হচ্ছে কি প্রাপ্তবয়স্ক, তারপরে 46 থেকে উপরে যা হয় কেমন এদেরকে বলা হয় বৃদ্ধ। ঠিক আছে, বয়সের কাঠামোতে এটা আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, জনসংখ্যার পরিবর্তনের ক্ষেত্রে তোমার প্রভাবক কয়টি? 4টি প্রভাব দেখি আমরা: জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, সামাজিক গতিশীলতা। জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, সামাজিক গতিশীলতা। এগুলো পেয়েছিলাম তো না? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করবো তোমাদেরকে, সকলের জন্য উন্মুক্ত প্রশ্ন, স্বতঃস্ফূর্তভাবে নিজেরা অংশগ্রহণ করবে প্রশ্নে। কোন শ্রেণীর জন্মহার বেশি? কোন শ্রেণীর? কোন শ্রেণীর জন্মহার বেশি? কৃষক, শ্রমিক, জেলে। শ্রমিক, জেলে, কৃষক। জন্মহার শ্রমিক, জেলে, কৃষক। এগুলো তিনটার কথা বলা হচ্ছে, এরকম আরো অহরহ আছে, অনেক শ্রেণী আছে। আচ্ছা, কোন কোন শ্রেণীর বা পেশাজীবীদের জন্মহার কম? কোন শ্রেণীর? ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার। তোমরা একটু আপাত দৃষ্টিতে চিন্তা করলেও কিন্তু এটা পাবে। কোনটা?
এই যে এই শ্রেণীগুলোর মানুষের ডাক্তারদের সন্তান হয় কম, দু একজন। ঠিক আছে, ইঞ্জিনিয়ার যারা, এরাও কিন্তু যারা চিন্তা ভাবনা করে কি করে সন্তান নেই, এদের ক্ষেত্রে জনসংখ্যা কম। আচ্ছা, কোথায় জনসংখ্যার ঘনত্ব কম, সর্বনিম্ন? কোথায়? পার্বত্য জেলাগুলোতে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন বা কম। ঠিক আছে, তারপরে আরো কিছু প্রশ্ন এখানে আছে। আচ্ছা আচ্ছা, তোমরা নিজেরাই বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো অংশ বুঝবো না এরকম বিষয় আছে কিনা বলো। কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন নেই? আমরা ক্লাস শেষের দিকে চলে আসছি। এখানে সেলভি আছে, কানিজ আছে, মরিয়ম, রাকিবুল হাসান, মার্জিয়া, তায়েব, তোহফা, যারা যারা আছো যুক্ত, তোমরা তো ভিডিও অফ করেই ক্লাস বসতে হয়ে গেছো। এটা কিন্তু দৃষ্টিকটু, দেখতে অসম্ভব দেখায়। ঠিক আছে, তোমাদের উচিত ছিল ভিডিও অন রেখে ক্লাসে যুক্ত থাকা। যাই হোক, আগামী দিন আমরা আরো সুন্দর পরিবেশে ক্লাস করবো আশা করছি। স্লাইড থাকবে, আরো কিছু থাকবে, কেমন? তোমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে ক্লাসগুলোতে, এই আশা করছি। কারো কোনো প্রশ্ন থাকলে একদম স্বতঃস্ফূর্ত প্রশ্নগুলো বলো। প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? আচ্ছা, পরবর্তী ক্লাস কি তোমাদের? বাংলা সেকেন্ড। বাংলা সেকেন্ড। কানিজ, বি মরিয়ম, মার্জিয়া, রাকিবুল হাসান, তোমাদের পরিবারের সবাই সুস্থ আছে? ইয়েস স্যার। আচ্ছা, আমরা সময় বাড়াচ্ছি না, আমরা ক্লাস শেষ করব। ক্লাস শেষ করার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটি মানে পরামর্শ, সেটা হচ্ছে যারা তোমাদের পরিবারে 18 ঊর্ধ্ব ব্যক্তিরা আছেন, ভাই বোন, চাচা চাচি, বাবা মা, হ্যাঁ, এদেরকে কি বলবে, করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে, টিকা নেওয়ার ক্ষেত্রে কি করবে, উদ্বুদ্ধ করবে, বলবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ভালো দিক। আমাদেরকে প্রোটেকশন নিতে হবে, প্রতিরোধ অবস্থায় আমাদেরকে কি করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে, তোমাদের সকলের সুস্থ কামনা করছি। তোমরা সুস্থ থাকো সকলে। দ্বিতীয় পরীক্ষার জন্য সিলেবাসের আলোকে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দাও ইতিমধ্যে, এবং যা যা সমস্যা আছে যে বিষয়ে, ওই স্যারের সাথে কনসাল্ট করো, পরামর্শ করো। ঠিক আছে, কারো কোনো পরামর্শ বা কোনো ধরনের প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনেও ক্লাসে উপস্থিত থাকার আহ্বান রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।